নমস্কার বন্ধুরা, আমি সুদর্শন চলে এলাম একটি স্পেশাল এপিসোড নিয়ে। আজকের এপিসোডটিকে স্পেশাল বলার কারণ, আপনাদের মধ্যে থেকে অনেকেই বেশ কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে মতিঝিলের সিরিজটিকে আবার চালু করা হোক। তাই এই সিরিজের সপ্তম গল্পটি নিয়ে একটু আড্ডা দিতে হাজির হয়ে গেলাম আজ। দীর্ঘ অপেক্ষার পর আজকে এই মতিঝিলের সিরিজটা দিতে পারছি। আমাদের তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাই মতিঝিল গ্রামে, যেখানে আমাদের মাস্টারমশাই অপেক্ষা করে আছেন একটা ভয়াবহ কাহিনী শোনানোর জন্য। যারা নিয়মিত আমাদের গল্পগুলি শুনছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে মতিঝিল সিরিজের সপ্তম গল্প, ঝড়ের রাতে মতিঝিলে। গায়ের নাম মতিঝিল। চারিদিক সবুজে ঘেরা শান্ত আর সুন্দর গ্রাম। একটা বড় দিঘিও আছে, তার নাম মতিঝিল। ঝিলের নামেই গ্রামের নামকরণ করা হয়েছে। ঝিলের স্বচ্ছ জলে স্নান করলে সব ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায়। যদিও গ্রামে এখনো ভালোভাবে ইলেকট্রিসিটি চালু হয়নি, তবে পঞ্চায়েতের তরফ থেকে কয়েকটা রাস্তায় গ্যাস বাতির ব্যবস্থা করা হয়েছে কেবল। আজ শুক্রবার, গ্রামে হাট বসেছে। স্কুল ছুটির পর হাট থেকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে বিকেলের দিকে বাড়ি ফিরছিলেন সুশীল মাস্টার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। হালকা বজ্রপাতও হচ্ছে। বর্ষার দিনে মতিঝিলের গ্রাম্য পরিবেশ ছবির মতো সুন্দর হয়ে ওঠে। ঝিলের ধারে নিমাইদার চায়ের দোকানে তখন বেশ ভিড় জমে গেছে। হালদার মশাইও এসে গেছেন। সুশীলবাবু তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পোশাক বদলে চায়ের দোকানে এসে হাজির হলেন। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হল, সঙ্গে মুহুর্মুহ বজ্রপাত। হালদার মশাই বন্ধু বৎসল এবং সুশীল মাস্টারের অত্যন্ত কাছের মানুষ। তিনি হাসি মুখে বললেন, আরে এসো হে মাস্টার, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলুম। তারপর হাঁক পেরে বললেন, ওহে নিমাই, মাস্টার বাবুর জন্য দুধ চা বসা, কড়া করে আদা দিয়ে করবি, আমাদেরও দিস। তারপর সুশীল বাবুর দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, আজ কিন্তু ছাড়ছি না ভায়া, একটা জম্পেশ গল্প বলতেই হবে তোমাকে। সুশীল মাস্টার জানতেন এমনটাই হবে। তিনি মনে মনে প্রস্তুত হয়ে এসেছিলেন। সহাস্যে বললেন, বেশ বেশ, বলবো বটে, তবে আজ কোনো গল্প কথা শোনাবো না। আমার জীবনে ঘটা একেবারে হাড় হিম করা রোমহর্ষক সত্যি ঘটনা বলবো তোমাদের। কি রাজি তো? হালদার মশাই তো এক পায়ে খাড়া, বাকিরাও সাগ্রহে সুশীল মাস্টারের গল্প শোনার অপেক্ষা করে রইল। ইতিমধ্যে নিমাই এসে সকলকে চা দিয়ে গেল। সুশীল মাস্টার চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, যখনকার কথা বলছি তখনও ঘরে ঘরে টেলিফোনের চল ছিল না। গ্রামে তো একেবারেই নয়। সে সময় তার করে চিঠি পাঠিয়েই খবরাখবর দেওয়া নেওয়া হতো। অবশ্য আমি তখনও এই মতিঝিল গাঁয়ের স্কুল মাস্টার হয়ে আসিনি, শহরে থাকতুম। সেখানে থাকাকালীন একদিন দুপুরে পত্রবাহক এসে একখানা চিঠি দিয়ে বলেছিল চিঠিটা পড়ে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমি রওনা দিই। কিন্তু কার চিঠি, কোথায় যেতে হবে, কেন যেতে হবে, সেসব চিন্তা মাথাতেও আসেনি, ভেবেও দেখিনি। এমনকি চিঠিটার গায়ের শিলমোহরের ছাপটা পর্যন্ত লক্ষ্য করে দেখিনি, কারণ ওই সময় আমাদের একটা ট্রেনিং চলছিল। তারপর 5-5টা মাস কেটে গিয়েছে। একদিন আসবাবপত্র ঝাড়পোঁছ করতে গিয়ে চিঠিটা বইপত্রের ফাঁক থেকে বেরিয়ে পড়ে। তাড়াহুড়োয় পুরনো ডিকশনারির ভাঁজে খামশুদ্ধ রেখে দিয়েছিল মার্কি। চিঠিটা পেয়ে মনে পড়ে গেল ওটা এখনো খুলে দেখাই হয়নি। তবে জানেন কি, চিঠিটা পড়া শেষ হলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। চিঠিটা আমার এক দুঃসম্পর্কের পিসি ঠাকমা লিখেছিলেন।
তাতে লেখা ছিল, বাবা সুশীল, আমি বড্ড অসুস্থ, বিছানা নিয়েছি, তুই শিগগিরই চলে আয়, আমায় একবার দেখে যা বাবা, অনেক কথা আছে তোর সাথে। চিঠিটা পড়ে আমার তো আফসোসের সীমা ছিল না। আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে পরদিন ভোর ভোর পিসি ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলুম। সারাটা পথ ঠাকুমার কথা ভাবতে ভাবতে গেলুম। মানুষটা আমার সম্বন্ধে কি ভেবেছেন কে জানে। নিশ্চয় স্বার্থপর, কুলাঙ্গার এসব বলে সাপ সাপান্ত করেছেন মনে মনে। ভেবেছেন আমি চিঠি পেয়েও ইচ্ছে করে যাইনি। এদিকে আমার ভুলো মনের ফলে যে এমন একটা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড ঘটে গেছে তা বলতেও তো যথেষ্ট লজ্জা লাগে। যাই হোক, কি আর করা যাবে, ভাবলুম চলে তো যাই, তারপর ঠাকুমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। ঠাকুমার বাড়ি অবশ্য আমাদের মতিঝিলের মতোই গণ্ডগ্রামে। গ্রামের নাম নতুন গা। সেখানেও ইলেকট্রিসিটি ছিল না। পৌঁছতে বেলা গড়িয়ে গেছিল। বর্ষাকাল, তাই আকাশ মেঘাচ্ছন্ন আর কালো। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আমি ছাতা নিয়ে যাইনি। গ্রাম্য বৃষ্টির এলাকা আলাদা একটা সৌন্দর্য আছে। বৃষ্টিতে ভিজতে আর সেই মনোরম দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে আমি ছাতা ছাড়াই দিব্যি হাঁটতে লাগলাম। জঙ্গলে ঝিঁঝি পোকার ডাকের সাথে ব্যাঙের ঘ্যাং ঘ্যাং শব্দ বেশ ভালোই লাগছিল শুনতে। ঠাকুমার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা সাঁকোর ধারে। পাকা রাস্তা ছেড়ে মেঠো পথে ওঠার পর হেঁটে প্রায় আধ ঘন্টা লাগে। বর্ষার ভেজা হাওয়ায় একটা আলাদা আমেজ আছে, তা গায়ে মেখে মন প্রফুল্ল করে আমি হেঁটে চললাম। ঠাকুমার বাড়ির কাছাকাছি পৌঁছে আমার হঠাৎ ঘোর লেগে গেল। কিছু যেন চিনতে পারছিলাম না। চারপাশের পরিবেশ ভীষণ অচেনা লাগছিল। ওদিকটায় যদিও লোকবসতি কম ছিল, তবুও ওই মুহূর্তে আমার চোখে কিছুই পড়ছিল না। চারপাশটা কেমন যেন একটা ধোঁয়া ধোঁয়া। ঠাকুমার বাড়িটা চিনতেই পারছিলাম না। যতই এগোচ্ছি ততই যেন সব সরে সরে যাচ্ছে। হঠাৎ করে দেখলে মনে হবে কুয়াশার রোঁয়া। তারপরেই হঠাৎ জোরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেল। সে এমন বৃষ্টি যে এক হাত দূরের জিনিসও দেখা যায় না। আমি পড়লুম মহা ফাঁপড়ে। এদিকে সন্ধে ঘনিয়ে আসছে। কোনো রকমে একটা বটগাছের নিচে গিয়ে আমি আশ্রয় নিলুম। আর তখনই এক বৃদ্ধা মহিলার গলা পেলুম। কে রে ওখানে? সুশীল এলি রে বাপ? আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললুম ঠাকুমার গলা শুনে। তবে গলার আওয়াজখানা বেশ পাল্টে গেছে। আগের চেয়েও একটু বেশি খ্যাসখ্যাসে আর কেমন যেন নাকি সুরে কথা বলছে। বয়সের সাথে সাথে সবকিছুই পাল্টে যায়, এটাই নিয়ম। যাই হোক, দেখলুম ঠাকুমা বটগাছের কাছে সাদা ধবধবে একটা থান পরে হাতে তেলের কুপি নিয়ে দাঁড়িয়ে আছে। কুপিটাকে আমার মুখের সামনে ধরে হলদেটে দাঁত বের করে হেসে বলল, এতদিনে দেখরার আসার সময় হলো? বলি চিঠি তো পাঠিয়েছি, আজ প্রায় 6 মাস হতে চলল। এই বুড়িটাকে আর মনে রাখতে চাস না, সবই বুঝি, তা এতদিন বাদে মনে করে এসেছিস, এতেই আমি কৃতার্থ। চল ঘরে চল। আমি অবাক হয়ে দেখলাম বটগাছের একপাশে ঠাকুমার একচালার কুটিরখানা দিব্যি দাঁড়িয়ে আছে, অথচ একটু আগেও তো চোখে পড়েনি। মাথা খারাপ হয়ে গেল নাকি আমার? ঠাকুমা আমার হাত থেকে ক্যাম্বিসের ব্যাগটা নিয়ে বলল, তুই কল ঘরে গিয়ে হাত পা ধুইয়ে নে, জামা কাপড় পাল্টে দাওয়া এসে বস, কাঠকুটো জ্বালিয়ে আগে চা বসাই, তারপরে রাতের রান্না। আমি ঠাকুমার বাড়িতে এর আগে যতবার গিয়েছি ঠাকুমাকে হেঁসেলে লম্ফ জ্বালিয়ে কাজ করতে দেখেছি, কিন্তু এবারে অন্ধকারেই কাজকর্ম করতে দেখে আমি বেশ অবাক হয়ে গেলুম। ঠাকুমার চোখের অবস্থা মোটেই ভালো নয়, আর সেটা আগেরবার এসে দেখে গেছি। চশমার কাঁচটাও ঘোলাটে। অন্ধকারে যে কি করে দেখছে
কিছুতেই ভেবে পেলুম না। আমি তেলের কুপিটা হাতে নিয়ে হেসেলে রেখে বললুম, ঠাকমা, কুপিটা এখানে থাকুক, একেই চোখে দেখতে পাও না, অন্ধকারে এভাবে কাজ করা যায় নাকি? হ্যারিকেনটা কোথায় গেল? মাচায় ঝুলিয়ে দিতাম, গোটা বাড়িটা আলোয় ভরে যেত। তুই আলো নিয়ে বস রে বাপ, জোরে বৃষ্টি পড়ছে, সাপখোপ আসতে পারে। আমার চোখ সয়ে গেছে, তাই অভ্যেস হয়ে গেছে। আমি ঠাকমার কথা শুনে কুপিটা নিয়ে দাওয়ায় এসে বসলাম। বসে বসে মশার কামড় খাচ্ছি। হঠাৎ মনে হলো আমার আশেপাশে কারা যেন ঘোরাফেরা করছে। বাড়ির বাইরেও চলাফেরার আওয়াজ পেলুম। আমি কৌতূহলী হয়ে সদর দরজার হুড়কোটা খুলে বাইরে উঁকি দিলুম, কিন্তু কাউকেই দেখতে পেলুম না। অথচ পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি তখনও। মনের ভুল ভেবে দরজা বন্ধ করে আবার দাওয়ায় এসে বসল। ঠাকমা চা মুড়ি দিয়ে গেল। আমি বললুম, কই গো ঠাকমা, তোমার মুড়ি কই? তুমিও দুগাল খাও, শুধু কাজ করলেই হবে? খেতে হবে তো। না খেয়ে খেয়েই বুঝি শরীর খারাপ করেছো। চিঠিটা আমার কাছে অনেক দেরিতে এসে পৌঁছেছে, বুঝলে, তাই আসতেও দেরি হয়ে গেল। টিচার্স ট্রেনিং চলছিল যে। ঠাকমা একটা এঁটো হাসি হেসে খোনা গলায় বলল, ও তাই বল, আমি তো ভেবে ভেবেই সারা, খবর দিলুম তাও তো এলি না। এইবার সব বুঝলুম। যাক, তোকে একটা কথা বলা প্রয়োজন। তারা আমি ভাতটা উনুনে চাপিয়ে দিয়ে আসি ক্ষণে। ঠাকমা চলে গেল। বেশ ক্লান্ত লাগছিল, বসে বসে ঢুলছিল। কিছুক্ষণ পর ঝুপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হতেই আমি উঠোনে নেমে কলঘরের দিকে চলে গেলুম। ওদিক থেকে আওয়াজটা আসছিল। নতুন গায়ে একটা বিশেষত্ব হলো যে সেখানে কাক প্রায় নেই বললেই চলে। ঠাকমার বাড়ি যাবার পথে পাখিদের কলরব শুনতে পেলেও কাকের কা কা রব কানে আসেনি। দিনের বেলাতেও গোটা গ্রামে কাক দেখা যায় না, অথচ তেমন একটা জায়গায় হঠাৎ করে কোথা থেকে একটা মরা কাক এসে কলঘরের মাটিতে পড়ল, তাও এই ভর সন্ধেবেলায়। ব্যাপারটা ভেবে হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কলঘরের ওপরটা খোলা, চাল নেই, শুধু ইটের গাঁথনি দিয়ে নলকূপের জায়গাটুকু আড়াল করা। তবুও আকাশ থেকে উড়ন্ত অবস্থায় একটা কাক কিভাবে মরে পড়ে যেতে পারে, ব্যাপারটা আমার মাথায় কিছুতেই ঢুকল না। গোটা গ্রামটা অন্ধকারে ঢাকা, কারেন্টের তার নেই যে তাতে শক লেগে মরে যাবে। তাহলে মরা কাক ঝুপ করে এসে কি করে কলঘরের মাটিতে পড়তে পারে? আমি ঠাকমাকে ব্যাপারটা নিয়ে কিছু জানতে দিলুম না। মরা কাকটার একটা ঠ্যাং ধরে কলঘরের পিছনে পাঁচিল টপকে বাইরে ঝোপের ধারে ফেলে রেখে এলুম। তারপর কলঘরে এসে স্নান করে কাপড় ধুয়ে মেলে দিলুম। ঠাকমা বলল, কি রে ড্যাকরা, আবার কাপড় ধুলি কেনে? কলঘরের শ্যাওলায় পা পিছলে পড়ে গেছিলুম গো ঠাকমা, জল কাদা লেগে গেছে, তাই কাপড়টা ধুয়ে নিলুম। আমি মিছে কথা বলতে বাধ্য হয়েছিল। ঠাকমার বাড়িতে এর আগে তো কতবারই এসেছি, তবে কখনো এমন গা ছমছম করেনি। কিন্তু এবারে আমি থেকে থেকে চমকে উঠছি। সবসময় যেন মনে হচ্ছে কেউ আমার চারপাশে ঘোরাফেরা করছে, আমার পিছু পিছু আসছে। মরা কাকটাকে ফেলে দিয়ে আসার সময় কলঘরের কাছে একটা কালো ছায়াকে আমি সরাত করে সরে যেতে দেখলুম। তারপর রাত 9টার মধ্যে রাতের খাওয়া দাওয়া সেরে শীতল পাটি বিছিয়ে শোবার তোড়জোড় করছি, এমন সময় ঠাকমা এসে বাধা দিল। ঠাকমার বাড়িতে শোবার জন্য একখানাই মাত্র ঘরই বরাদ্দ। ঠাকমা আমায় সেই ঘরের চৌকিতে শোবার জন্য পেরাপেরি করছিল, কিন্তু আমি রাজি হইনি। কারণ ওনার বয়স হয়েছে, অসুস্থ বৃদ্ধা মানুষটাকে মেঝেতে শুতে দিয়ে নিজে খাটে কি শোয়া যায়? আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করিয়ে বললুম, আহা, তুমি ঘরে শোও ঠাকুমা, তোমার বয়স হয়েছে। এই বর্ষার স্যাঁতস্যাঁতে হাওয়ায় মেঝেতে শুলে একেবারে হাঁফে রোগ ধরে যাবে। আরে তুমি কোনো চিন্তা করো না,
আমার দাওয়ায় শুতে বেশ ভালোই লাগবে। এই বলে ঠাকমাকে শান্ত করে আমি দাওয়ায় চলে এলুম। আমার আবার ঘুমানোর আগে একটু তামুক টানার অভ্যেস। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভিতর থেকে ঠাকমার নাক ডাকার শব্দ ভেসে এলো। তামুক ধরিয়ে মাটির দেওয়ালে হেলান দিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ একদল কাক কা কা করতে করতে পিছনের অশ্বত্থ গাছের ডালে বসে তারস্বরে চেঁচাতে লাগলো। আমি যার পরনায় চমকে উঠল। কাকগুলো হঠাৎ গাছের ডাল ছেড়ে গোয়াল ঘরের চালের মাথায় এসে বসে চালের মধ্যে কি যেন একটা ঠোকরাতে লাগলো। একটা কালো ছায়া সেই চালের কাছে গিয়ে দাঁড়াতেই কাকগুলো উড়ে পালিয়ে গেল। কে ওই ভীষণ দর্শন ছায়ামূর্তি তাও কিছুতেই ভেবে পেলুম না। সে তখনও এই বাড়ির সর্বত্র অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কখনো তার অদ্ভুতুরে ধোঁয়াটে অবয়ব আমার চোখে পড়ছে। কখনো সদর দরজার বাইরে কাদের পায়ের শব্দ আবার ফিসফিসানি কানে আসছে। মাঝে মাঝে সরীসৃপের হিস হিস আওয়াজ করে একাধিক কালো ছায়া একদিক থেকে অন্যদিকে ছুটে যাচ্ছে। এইসব কি ঘটছে আমার সাথে? আমি স্বপ্ন দেখছি ভেবে একবার নিজেকে পরখ করে দেখলুম, কিন্তু যা দেখছি তা যে মনের ভুল বা দুঃস্বপ্ন নয় তা অচিরেই টের পেলুম। মনে হলো আমার খুব কাছে বসে কেউ যেন ফিসফিস করছে। আমার সারা শরীরে বিদ্যুতের শিহরণ খেলে গেল। ফিসফিস করে কেউ যেন বলছে, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নইলে সাক্ষাৎ মৃত্যু। তবে কথাগুলো সেই দৃশ্য বা অদৃশ্য ছায়াদের কেউ বলল নাকি অন্য কোনো অপছায়া এসে বলে গেল তা আমি টের পেলুম না। ততক্ষণে অবশ্যই ঠাকুমার বাড়িতে যে অশরীরীর অস্তিত্ব আছে তার প্রমাণ পেয়ে গেছিলুম। কিন্তু ওরা কারা, কেন ঠাকুমার বাড়িতে বাসা বেঁধেছে সেটা আমার বোঝার সাধ্যের বাইরে ছিল। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ভয় পেলেও সাহস সঞ্চয় করে সকালের অপেক্ষায় রইলুম। সকালে উঠে বাড়িটা একবার ঘুরে দেখতে হবে, এ কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলুম। ভোর রাতে একটা খুটুর খাটুর আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। হাত ঘড়িটা সারা রাত হাতে গলিয়েই শুয়েছিল। দেখলুম 4:30 বাজে। তখনও আলো ফোটেনি। শব্দের উৎস লক্ষ্য করে গোয়াল ঘরের দিকে তাকালুম। গোয়াল ঘরে বহুদিন কোনো গরু ছিল না। ঠাকুমার কাছে শুনেছিলুম একবার কি একটা অসুখে 2টো গরুই মারা গেল। তারপর থেকে গোয়াল ঘরটা ফাঁকাই পড়ে আছে। সেই দিক থেকেই শব্দটা আসছিল। প্রথমে ভেবেছিলুম ভোর হয়ে আসছে, এদিকে জোরে বৃষ্টিও পড়ছে। নির্ঘাত কোনো পাখি টাখি এখানে উড়ে এসেছে হয়তো। তাও টর্চ নিয়ে এগিয়ে গেলুম। শেষে মিউ মিউ শব্দ পেয়ে টের পেলুম যে একটা বিড়াল ঢুকেছে। গোয়াল ঘরের সামনে গিয়ে টর্চের আলো ফেলে যা দেখলুম তাতে আমার হৃদস্পন্দনের গতি এতটাই বেড়ে গেল যে বুকে হাতুড়ির ঘা পড়ার শব্দ পেলুম। দেখলুম একটা কালো মিশমিশে বিড়াল হিংস্র জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। আমি আমি ঢোক গিলে হ্যাট করে যেই না তাড়াতে গেলুম, অমনি দেখতে দেখতে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। অথচ বিড়ালটাকে দেখতে ভয়ঙ্কর হলেও সে জীবন্ত ছিল। তাহলে ওর এমন অবস্থা হলো কি করে? কে ওকে মারল? মুন্ডহীন বিড়ালটার পাশেই একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছিল। বিকট হাসির শব্দে আমি ভয়ে চিৎকার করে উঠলুম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেই অবিশ্বাস্য দৃশ্য দেখে। আমি ঢোক গিলে বললুম, কে ওখানে? ছায়ামূর্তিটা কোনো উত্তর না দিয়ে বিড়ালটাকে নিয়ে বিশ্রী হাসি হাসতে হাসতে সেই অন্ধকারে অদৃশ্য হয়ে গেল।
সেই ভয়ঙ্কর ঘটনার মাথা মুন্ডু আমার কিছুই বোধগম্য হলো না। কানের কাছে আবার কেউ যেন ফিসফিস করে বলে গেল, বাঁচতে চাস তো পালা, পালা এখান থেকে। আমি কোনো রকমে ছুটে দাওয়ায় উঠে এসে দেওয়ালে ঠেস দিয়ে হাঁপাতে লাগলুম। না না, এ কি দেখছি আমি? কিছুক্ষণের মধ্যেই অন্ধকার কেটে আকাশ একেবারে ফর্সা হয়ে গেল। এত চিৎকার, চেঁচামেচি, বিড়ালের ডাক, আমার আর্তনাদ, কোনো কিছুই ঠাকুমার কানে যায়নি। এসব ভেবে আশ্চর্য লাগলেও একটা কথা ভেবে নিশ্চিন্ত হলো যে ঠাকুমা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তার মানে শরীরটা এখন আগের চেয়ে শুধরেছে। কিন্তু ঠাকুমার ঘরে গিয়ে দেখি আরেক কাণ্ড। ঠাকুমা বিছানায় শুয়ে নেই, অথচ সদর দরজা, খিড়কির দোর সব বন্ধ। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ঠাকুমাকে দেখতে পেলুম না। আমার মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করতে লাগলো। আমি ধপ করে মাটিতে বসে পড়লুম। আমার মাথা ঘুরছিল। এমন সময় হঠাৎ খামার ঘরের ভিতর থেকে ঠাকুমার গলা ভেসে এলো, চিন্তা করিস নে বাচ্চা, আমি এইখানেই আছি, কাজ করছি। তোর চা জল খাবার হেসেলের ঝুড়ির তলায় রাখা আছে, সময় মতো খেয়ে নিস। আমি ঠাকুমার গলা শুনে স্বস্তি পেলেও তাকে দেখতে পেলুম না। খামার ঘরের চালাটা সামনের দিকে ঝুঁকে পড়েছে। চিটে বেড়ার দরজাটাও বড্ড খাটো, ফলে ঘরের ভিতরে সূর্যের আলো কিছুতেই ঢোকে না। হয়তো সেই কারণেই ঠাকুমাকে দেখতে পাইনি। এই ভেবে আমি মুখ হাত ধুয়ে হেসেলে চলে গেলুম। ঝুড়ির তলা থেকে চা আর চাল ভাজার রেকাবিটা নিয়ে বেরিয়ে আসছি, এমন সময় মনে হলো আমি তো সেই শেষ রাত থেকেই জেগে বসে আছি। ঠাকুমা কখন চা বানালো, কখন যে হেসেলে গেল, কিছু টেরই পেলুম না। আমার মাথা আর কাজ করছিল না। দাওয়ায় চাটাই পাতা ছিল। আমি চুপচাপ সেখানে বসে চা আর চাল ভাজা খেয়ে নিলুম। একচালার বাড়ি হলেও এ বাড়িতে আরও একটা অব্যবহৃত ঘর আছে, রোয়াকের একদম শেষের কোণাটায়। ঘরটা অন্য সময় খোলা থাকে, কিন্তু মাঝখানে বহুদিন ঠাকুমার বাড়িতে যাওয়া হয়নি। এর আগে কখনো ঘরটা বন্ধ থাকতে দেখিনি, কিন্তু এবারে এসে গত রাতে তালা বন্ধ দেখে বেশ অবাক হয়ে গেছিল। ঘরটা ওভাবে বন্ধ রাখার কারণ কি সেটা জানতে ইচ্ছা হলো। চা খেতে খেতে ঠাকুমাকে হাঁক পেরে বললুম, ঠাকুমা, ওই কোণের ঘরটা বন্ধ কেন গো? ওটা খোলা থাকলে তো ওখানেই শুতুম। ও ঘরের চাবিটা কোথায়? আমি ও ঘরে যেতে চাই। কিন্তু আমার প্রশ্ন করাটাই সার হলো। ঠাকুমা কোনো উত্তর দিল না। আমি এদিক সেদিক খুঁজে কি মনে হতেই চৌকির তোষকের নিচে হাত দিতেই চাবিটা পেয়ে গেলুম। জং ধরা তালাটা প্রথমে খুলছিল না। কিছুটা তেল দেবার পর ২-৩ বার চাবি ঢুকিয়ে ঘোরাতেই তালাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে একটা দমচাপা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগল। বহুদিন কোনো ঘর খোলা না হলে যেমন কটু গন্ধ বেরোয়, গন্ধটা তেমনই ছিল। তার সাথে একটা বিশ্রী পচা গন্ধ নাকে এসে লাগল। আমার গা গুলিয়ে উঠেছিল। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিল। ঘরে তেমন কোনো আসবাবপত্র ছিল না। একটা কেরোসিন কাঠের নিচু বাক্স, মরচে ধরা লোহার ট্রাঙ্ক, একটা পাল্লা ভাঙা দেরাজ, সবই ঝরঝরে পুরনো হয়ে গেছে। তবে পশ্চিমের দেওয়ালে বেলেয়ারি কাঁচের একটা সুদৃশ্য আয়না রয়েছে। সেটা দেখে আমি হাঁ করে সেদিকেই তাকিয়ে রইলুম। এর আগে কখনো ও ঘরের দেওয়ালে অমন একটা সুন্দর আয়নাকে ঝুলতে দেখিনি। আয়নাটা বেশ বড় সাইজের, কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো অন্যান্য আসবাবপত্রের কাছে আয়নাটা বড়ই বেমানান। দেখলে মনে হবে আয়নাটাকে প্রতিদিন কেউ ঝাড়পোছ করে। আয়নাটার কাছে গিয়ে তার কাঁচে হাত দিতে একটা ঠান্ডা ছ্যাঁকা খেলুম। আহ! আয়নার কাঁচটা কি বরফ শীতল ঠান্ডা। ঘরে আলো বাতাস ঢোকে না, সবসময় স্যাঁতস্যাঁতে থাকে। সেটা সত্যি হলেও অমন দামি কাঁচ কেন এমন হিমের মতো ঠান্ডা হবে?
এমন সময় ঝেঁপে বৃষ্টি এলো। জানলাগুলো বন্ধ করে দিতে বাধ্য হলুম, কারণ বৃষ্টির ছাঁট এসে আয়নার কাছে লাগছিল। জানলা বন্ধ করে আয়নাটা ভালো করে মুছে তাকাতেই একটা হাড় হিম করা দৃশ্য দেখে ভয়ে চোখ বুজে ফেললাম। কাঁচের গায়ে একটা কালো ছায়াকে সরীসৃপের মতো বুকে হাঁটতে দেখে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। এ কি দেখছি আমি? চোখের ভুল ভেবে চোখ কচলে আবার ভালো করে তাকালাম, কিন্তু সেই একই দৃশ্য চোখে পড়ল। আয়নার দিক থেকে ওই প্রেত ছায়ার সাপের মতো হিস হিসে শব্দ কানে এলো। ছায়াটা আমাকে দেখে বিভৎস হাসি হেসে ওঠে, তারপর হিস হিসে কণ্ঠে বলে, কেউ বলেছি প্রাণে বাঁচতে চাস তো এই বাড়ি ছেড়ে চলে যা, তবু তুই গেলি না। এরপর তোকে ভোগ করতেই হবে। সেই তুলে চমকে দেওয়া ভয়ঙ্কর অট্টহাসির শব্দ আমি কোনোদিন ভুলতে পারবো না। আজও সেই হাসি আমার কানে বাজে। আমি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে এলুম। পুরো বাড়িটা অশরীরী দখলে চলে গেছে। ব্যাপারটা ভাবতেই আমার সাহসী শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। বাইরে এসে ঘরটা আগের মতোই তালা বন্ধ করে দিলুম। তারপর মাথাটা হালকা করার জন্য সদর দরজা খুলে বাইরে বেরিয়ে একটু হাওয়া খেতে বেরুলুম। তবে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বেশ অবাক হয়ে গেলুম। প্রতিবার ঠাকুমার বাড়ির আশেপাশে কিছু লোকজনের সাথে দেখা হয়, কথা হয়, কিন্তু সেবার কাউকেই দেখতে পেলুম না। মনে হলো ওরাও কি আমার মতো এই বাড়িতে ভৌতিক উপস্থিতির কথা টের পেয়ে গেছে, আর তাই কেউ আর এদিকে ঘেঁষে না। আমার নিজের ভাবনা যে কতদূর সত্যি তাও যে কিছুক্ষণের মধ্যেই টের পাবো তা ভাবতেও পারিনি। কিছুটা দূরে কাঠের সাঁকোর উপর দিয়ে খড় বোঝাই ভ্যান এবং দুজন সাইকেল আরোহীকে ছোট নদী পার করতে দেখলুম। আমি তাদের হাঁক পেরে হাত দেখিয়ে ছুটতে শুরু করলুম। আরে ও দাদা, শুনছেন? আরে একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাকে ওইভাবে ছুটতে দেখে ওরা থমকে দাঁড়ালো। আমি এত হাঁপিয়ে গেছিলুম যে সাইকেল আরোহীদের একজন তার কাঁধে ঝোলানো জলের বোতল থেকে আমায় জল খেতে দিল। উফ, আমি জল খেয়ে একটু ধাতস্থ হয়ে ঠাকুমার বাড়িটা দেখিয়ে বললুম, আচ্ছা, ওই বাড়ির আশেপাশে যে লোকবসতি ছিল তাদের কাউকে আর দেখছি না কেন? এমনকি পথ চলতি কোনো মানুষ কিংবা গরু, ছাগল, হাঁস, মুরগিও তো চড়তে দেখছি না। ব্যাপারখানা কি বলুন তো মশাই? ঠাকুমার বাড়িতে এতদিন বাদে বেড়াতে এসে ফাঁপড়ে পড়ে গেলুম। গায়ের মধ্যে দুটো কথা বলার মতো লোকজন না থাকলে কি আর ভালো লাগে? ঠাকুমার সাথে আর কত বকবক করব, তার তো বয়স হয়েছে। সাইকেল আরোহীদের একজন আমার চেনা, তার নাম সুকান্ত। সে আমার কথা শুনে যেন ভূত দেখার মতো চমকে উঠল। সে বলল, আরে ঠিকঠাক আছেন তো ভায়া? হঠাৎ করেই বেশ কয়েক মাস ধরে ওনার বাড়ির আশেপাশেই ভূতেদের উপদ্রব শুরু হয়েছিল। তারা গায়ের লোকের অনিষ্ট করতে এসে অনেকের অনেক ক্ষতি করেছে। তারপর আমরা এই জায়গা ছেড়ে চলে যাই। এখন সাঁকুর উপরে নতুন করে বসতি করছি। একদিন এসো, দেখে যেও। তবে তোমার এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো হবে। তারপর আমার আরো কাছে এগিয়ে এসে চাপা স্বরে বলল, তোমার ঠাকুমার গতিবিধির ওপর একটু নজর রেখো ভায়া। ওনার হাব ভাব ঠিকঠাক ঠেকছে না আমাদের কাছে। মাঝে মধ্যে সন্ধ্যের পরও বাড়ি থেকে আত্মনাদ শুনতে পাওয়া যায়। মনে হয় একা থাকতে থাকতে ওনাকে বিকারের রোগে ধরেছে, তাই এমন চিৎকার করেন। একা মানুষ কখন কি হয় বলা তো যায় না। তবে ওনাকে নিয়ে মানুষের মনে জল্পনার শেষ নেই গ। লোক মুখে শুনেছি উনি নাকি প্রত্যেক অমাবস্যায় কালো জাদু, তন্তর মন্তর এসব করেন। সেই থেকেই ভূত প্রেতের আগমন ঘটেছে।
উনি নাকি ভূত পিশাচদের নিয়ে ইচ্ছে মতো কাজকর্ম করান। ওনাকে গাঁ ছাড়া করার কথা উঠেছিল, কিন্তু গাঁয়ের মাতব্বর হরিমোহন চ্যাটুর্যে সেই কাজ করা থেকে সকলকে বিরত রাখেন। তিনি বলেছিলেন সুশীল মাস্টারের ঠাকমা মানুষের অপকার বা ক্ষতি করার জন্য কোনো কুকীর্তি করেননি, বরং বহু মানুষের উপকার করেছেন। ওনার হাত যশে হরিমোহন বাবু তার এক আত্মীয়কে বিরাট বিপদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। তবে ওনার কথা ঠিক বলেই মনে হয়েছে সকলের, তাই আর কোনো হুজ্জুতি করেনি, শুধু অন্য জমিতে গিয়ে বসতি গড়েছে। সকলের সাথে আমিও পরিবার নিয়ে উঠে যেতে বাধ্য হলুম। ইচ্ছে করে ঠাকুমার খবর নিতে, কিন্তু সাহসে কুলায় না। বাড়ির কাছে যেতেই ভয় লাগে, মনে হয় এই বুঝি আমার ঘাড় মোটকে রক্ত খেলো পিশাচেরা। তাই মাঝে মধ্যে সন্ধ্যের সময় দূর থেকে নজর রাখতুম ঘরে তেলের কুপি জ্বলছে কিনা। পেতেমে কয়দিন নজর রেখেছিলুম, কিন্তু তারপর বহুদিন আর ওদিকে যাওয়াই হয়নি। এখন আমি শহরে একটা দোকানে কাজ পেয়েছি, ছুটি কাটানোর জন্য গায়ে এসেছি। তবে হরিমোহন চ্যাটুর্যে রোজ ঠাকুমার জন্যে চালটা ফলটা ক্ষেতের সবজি এসব নিয়ে যেতেন। ঠাকুমার নাম ধরে ডেকে বাড়ির বাইরে একটু দূরে রেখে দিয়ে চলে যেতেন। ভূতের ভয় তারও ছিল। সুকান্ত কাকার কথা শুনে আমার মাথায় বজ্রপাত হলো। ঠাকুমা কালা জাদু করে, এই যে ভাবাই যায় না। মনের অবস্থাটা সুকান্তকে বুঝতে না দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা হরিমোহন বাবু কোন ঘটনার কথা বলেছেন? আমরা কেউ সেই ঘটনার কথা জানি না। তুমি হরিমোহন বাবুর সাথে আলাপ করে কথা কয়ে সব জেনে নিও। আমি অবাক হয়ে গেলুম। তবে ঠাকুমাকে কিছু জিজ্ঞেস করার আগে হরিমোহন বাবুর কাছ থেকে সবটা জেনে তারপর ঠাকুমাকে চেপে ধরা যাবে, আমি এই সিদ্ধান্তেই এলুম। সেদিন দুপুরের পর থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। সদর দরজা বন্ধ ছিল। বুঝলুম আমি যে এতক্ষণ বাড়ি ছিলুম না। ঠাকুমা তা টের পেয়ে গেছে, তবে কোনো প্রশ্ন করেনি। আসলে সুকান্ত কাকার কথা শুনে হরিমোহন বাবুর বাড়িতে ঢুঁ মেরে এসেছিল। আমি দরজায় টোকা দিতেই ঠাকুমা দরজা খুলে দিয়ে খুব দ্রুত আমার সামনে থেকে সরে হেঁসেলের দিকে চলে গেল। বেশ সতর্ক ভাব, হয়তো তাড়া ছিল। যাই হোক, হাত পা ধুয়ে ঘরে ঢুকে সবে জামা কাপড় ছাড়ছি, এমন সময় ঠাকুমার খ্যানখ্যানে গলা শুনতে পেল। উনুনের ধোঁয়া লেগে কাশতে কাশতে বলল, বাবা সুশীল, আজ রাতের বেলায় তোকে সেই দরকারি কথাটা জানাবো। তুই কোথাও আর বেরোস নে যেন। না ঠাকমা, বাড়িতেই আছি, তুমি সময় মতো ডেকে নিও, আমি কোথাও যাচ্ছি না। ঠাকুমা আর কিছু বলল না। আমি জামা কাপড় বদলে দাওয়ায় এসে বসতেই কোণের ঘর থেকে ভারী কিছু একটা সরানোর শব্দ পেলুম। ঠাকুমা তো হেসে এলে, তাহলে ওই ঘরে কিসের আওয়াজ হচ্ছে? আমি তড়াক করে লাফিয়ে উঠলুম। ঘরের সামনে গিয়ে সকালের সেই ঘটনাটা মনে পড়ে গেল। আমি ভয়ে ভয়ে দরজার আগল খুলে ভিতরে প্রবেশ করলুম। আলকাতরার মতো চাপচাপ অন্ধকার জমাট বেঁধে আছে। আমি ঘরে ঢুকতেই আওয়াজটা থেমে গেল। চাঁদহীন অমাবস্যার ঘোর কালো রাত, মাঝে মাঝে মেঘ ডাকছিল। ঝিঁঝি পোকাদের কলরব হঠাৎ করেই থেমে গেল। ওই মুহূর্তে একটা ব্যাঙের ডাকও কানে এলো না। চারিদিক থম মেরে গেল, কিসে যেন হোঁচট খেলুম। আমি বাঁশের মাচা থেকে লম্ফটা নিয়ে এলুম। আলোটা একটু বাড়িয়ে দিতেই ঘরের অন্ধকার কিছুটা দূর হলো বটে, তবে লম্ফে বেশি তেল না থাকায় দপদপ করছিল। সেই টিমটিমে আলোয় দেখতে পেলুম আমার পায়ের সামনে লোহার বিশাল ট্রাঙ্কটা বসানো রয়েছে, আর ওতেই পা লেগে হোঁচট খেয়েছিল। কিন্তু অত ভারী ট্রাঙ্কটা ঘরের মাঝখানে এলো কি করে? এই কথাটা ভেবে আমার বুক ঢিপ ঢিপ করছিল। আয়নার দিকে চোখ যেতেই সেই মিশমিশে কালো ছায়াটাকে দেখতে পেলুম।
সেটা তখন আর আয়নার গায়ে লেপ্টে ছিল না, বরং সেখান থেকে বেরিয়ে এসেছিল। ওই ছায়াই সবসময় আমাকে ভয় দেখায়, আশেপাশে ঘিরে থাকে, ফিসফিস করে কথা বলে, চলাফেরার বিচিত্র শব্দ শোনা যায়। সেই মুহূর্তে ঘর ঘরে জান্তব শব্দ কানে এলো। দেখলুম আয়নার থেকে বেরিয়ে এসে ছায়ামূর্তিটা ঘরের ভিতর শূন্যে ঘুরপাক খাচ্ছে। কখনো বাদুরের মতো কদর্য ডানা মেলে উড়ছে, কখনো কর্কশ চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, কখনো বা দাঁত মুখ খিঁচিয়ে আমার দিকে তেড়ে আসছে, কখনো বা অদৃশ্য হয়ে আমাকে চমকে দিয়ে খ্যাখ্যা করে হাসছে। শেষে আমার মাথার উপর দিয়ে বার কয়েক লাটিমের মতো ঘুরপাক খেয়ে ঘরের কোণে রাখা সেই আয়নাটার কাছে চলে গেল। ভাবগতিক কিছু সুবিধে ঠেকল না। আমি লম্ফর শেষ হয়ে আসা আলোটুকু নিয়ে আসন্ন বিপদের প্রতীক্ষায় রইলাম। কারণ বাইরে যাবার দরজাটা বন্ধ হয়ে গেছিল। সেই দরজা খোলার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না, কারণ কিছু করার আগেই ছায়ামূর্তিটা দ্বিগুণ গতিতে আমার দিকে ধেয়ে এলো। কি ভয়ঙ্কর সেই চেহারা! দম বন্ধ লাগায় আমি জানলার কপাটগুলো খুলে দিয়েছিলাম। ছায়ামূর্তির পায়ের দিকে সরু লেজের মতো ধোঁয়াটে অংশটা বর্ষার জলো হাওয়ায় উড়ছে। তার কালো ধোঁয়াটে শরীরে হাতের তীক্ষ্ণ নখ আর সদন্ত বের করে আমার দিকে এগিয়ে এসে আমার রক্তপানে উদ্যত হলো। আমি প্রচন্ড ভয়ে চোখ বুজে ইষ্ট নাম জপতে লাগলুম। তার নিষ্ঠুর পৈশাচিক হাসিতে গোটা বাড়িটা কেঁপে উঠল। আমার গলায় দাঁত বসানোর চরম মুহূর্তে ঘরের দরজাটা আচমকা খুলে গেল। ঠাকুমা এসে আমার হাত থেকে জ্বলন্ত লম্ফটা কেড়ে নিয়ে পিশাচের দিকে ছুঁড়ে মারতে সেটা আর্তনাদ করতে করতে আয়নার ভিতরে অদৃশ্য হয়ে গেল। ঠাকুমা বলল, তুই তো অনেক কিছুই জেনে গেছিস ভাই, তবে আমার এই বাড়িতে এই পিশাচের অস্তিত্বের একটা ইতিহাস আছে। সেই গল্পটা শুনলে তুই বাকিটুকু জেনে যাবি। শোন বাচ্চা, আজ থেকে 8-9 মাস আগে আমি একবার রাতের বেলায় উঠে কল ঘরে গেছিলুম। তখন নিশুতি রাত, চারিদিকেই নিঝুম নিস্তব্ধ। ঝোড়ো হাওয়ায় শো শো শব্দকে ছাপিয়ে একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ শুনতে পেলুম। আমার বুকটা ছেদ করে উঠল। আমি এই ভয়টাই পাচ্ছিলুম, জানতুম কিছু একটা অঘটন ঠিক ঘটবেই। আমি আমার গুরুদেবের কাছ থেকে কালো জাদুর সাথে সাথে সাদা জাদুও শিখেছিলুম। সেসব কথা তো তোর অজানা। হরিমোহন মুকুজ্জেদের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। ওই ঘটনার আগে একবার হরিমোহনের ভগ্নিপতিকে কেউ বান মেরেছিল। আমি জাদুবিদ্যা জানি সেই শুনে হরিমোহন আমার কাছে ছুটে এসেছিল সেই বান কাটানোর মন্ত্র দিয়ে তাকে বিপদ থেকে রক্ষা করার জন্যে। ওর জন্ম ছকে গ্রহের দশা ছিল। দুর্বল রাশির ব্যক্তিদের ওপর অপশক্তিদের ভর হতে বেশিক্ষণ সময় লাগে না। কোনো এক দুর্বল মুহূর্তে ওই ভয়ঙ্কর পিশাচটা তার শরীরে ঢুকে সব কিছু তছনছ করে দিল। আমি তখন ধ্যানে বসে আমার গুরুকে স্মরণ করলুম। তারপর হরিমোহনকে বললুম তার ভগ্নিপতিদের বাড়িতে আমাকে নিয়ে যেতে। আশেপাশে কেউ আগের ঘটনাও কিচ্ছু জানতে পারেনি। সেদিনকার কথা তো কেউ কিচ্ছু টের পায়নি। পরে আবিশ্যে একটা কারণে হরিমোহন গ্রামের সবাইকে কথা কান কয়ে গেল। আমি ঠাকুমার কথা মন দিয়ে শুনছিলুম।
কারণ আমি যে সবকিছু হরিমোহন চ্যাটুর্যের বাড়ি গিয়ে শুনে এসেছি, ঠাকমাকে তার জানতে দিলুম না। ঠাকমা বলল, আমি সে রাতে হরিমোহনের ভগ্নিপতি গিরিধারীর বাড়ি গেলুম। সেখানে গিয়ে দেখি এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। এই পর্যন্ত বলে সুশীল মাস্টার একটু দম নিলেন। দোকানে উপস্থিত সকলের মধ্যে একটা চাপা গুঞ্জনের সৃষ্টি হল। সুশীল মাস্টার কিছু একটা ভাবছিলেন। হালদার মশাইয়ের ডাকে তিনি সম্বিত ফিরে পান। আব্বা, কি মাস্টার মশাই, তারপর কি হলো? তোমার ঠাকুমা কি দেখেছিলেন? কি ঘটেছিল সেইখানে? ঠাকুমা গিরিধারীদের বাড়িতে গিয়ে দেখল ওদের শোবার ঘরে একটা পিশাচের মুখওয়ালা দেওয়াল জোড়া আয়না রয়েছে। আয়নার মাথায় কাঠের কারুকার্য করা একটা চূড়া ছিল, তার মধ্যেই পিশাচের মুখটা গেঁথে বসানো হয়েছে। ওই মুখটা আসলে আয়না খোলা বন্ধ করার জায়গা। আয়নার চারপাশে বাঁধানো কাঠের ফ্রেমে থাকা একটা ছোট্ট হাতলে চাপ দিলেই কাঁচের দরজাটা সরে গিয়ে ভিতরের সাজসজ্জার উপকরণ রাখার জায়গাটা বেরিয়ে আসে। দেখতে সুন্দর হলেও ওটা যে পিশাচের আয়না তা কেউ ভাবতে পারেনি। গিরিধারীর এক নিকটাত্মীয়ই তার বিয়েতে আয়নাটা উপহার দিয়েছিল, আর সেই আত্মীয়ই সম্পত্তির লোভে ওকে বান মেরেছিল। পিশাচের মুখওয়ালা আয়নাটাও যে তার ক্ষতি সাধনের জন্য দেওয়া হয়েছে সেটা বুঝতে পারেননি গিরিধারী। বেলোয়ারি কাঁচের সাথে কাঠের অপূর্ব কারুকার্য দেখে স্বামী স্ত্রী দুজনেই মোহিত হয়ে গিয়েছিলেন। আসলে ভিতরে থাকা পিশাচকে জাগিয়ে তুলে গিরিধারীর ওপর ভর হতে নির্দেশ দিয়েছিল গিরিধারীর ওই আত্মীয়। সে একজন পিশাচ সিদ্ধ তান্ত্রিক। উপহার দেবার আগে পিশাচকে পাঠিয়েছিল ওই আয়নার ভিতরে। ঠাকমা পুরো ব্যাপারটা বুঝতে পারে। তারপর ওই শয়তান তান্ত্রিকের আসল রূপটা সকলের সামনে প্রকাশ করে দেন। তারপর পিশাচটাকে গুপ্তবিদ্যা প্রয়োগ করে ওই আয়নায় বন্দি করে এবং আয়নাটাকে নিজের বাড়িতে এনে একটা কোণার ঘরে রেখে দেন। শয়তান তান্ত্রিকের রোজ গিয়ে পড়ে ঠাকুমার ওপর। কিছুদিন জেল খাটার পর উপর মহলের প্রভাব খাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর পিশাচ আহ্বান করে অবশেষে একদিন আবার ঠাকুমার বাড়িতে থাকা ওই আয়নায় বন্দি পিশাচকে জাগ্রত করতে সক্ষম হয়। সে বেরিয়ে এসে চারপাশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। খিদে পিপাসা এসব মেটাতে গাঁয়ের লোকজনের রক্ত খেতে শুরু করে। সকলে তার ভয়ে গ্রাম ছেড়ে চলে যায়। বাবা রে, এ তো সাংঘাতিক ভয়ঙ্কর কাণ্ড হে মাস্টার। আবার তারপর কি হলো? সাংঘাতিক তো বটেই। পুরো ঘটনাটা বলার পর ঠাকুমা আমাকে আদেশ করে বললেন, ওই পিশাচকে চিরতরে আয়নায় বন্দি করে ওকে মেরে ফেলতে হবে। আর এই কাজটা তোকেই করতে হবে ভাই। ঠাকুমা বলো কি? আমি তো কিছুই জানি না। ও সব নিয়ে ভাবিস না, আমি সব বলে দেব। তুই সেই মতো কাজ করবি। তোর গলায় পইতে আছে, তাই কাজটা সহজ হবে। আয়নায় যেই পিশাচের মুখখানা দেখছিস, ওর মধ্যে থাকা চিটকিনিটা খুলে ভেতরে কিছু তন্ত্রমন্তর করতে হবে। চিন্তে করিস নে, আমি সব দেখিয়ে দেব কোনে। তার আগে কয়েকটা জিনিস একটু জোগাড় করে নিয়ে আয় তো বাপ। সব ওই পরিত্যক্ত খামারের ঘরেই মজুত আছে। আমি খামার ঘরে গিয়ে শ্মশানের নদীর চড়ার বালি বা মাটি, কিছুটা সরিষা, ধূপ, কয়েক গাছি সুতো আর দড়ি নিয়ে এলুম। গিয়ে দেখি আয়নাটাকে মাটিতে নামিয়ে রাখা হয়েছে। আয়নার সামনে বসে ঠাকুমার নির্দেশ মতো সুতোয় 7 বার ফুঁক দিয়ে আমি মন্ত্র জপ করতে শুরু করলুম। সে এক বিচিত্র মন্ত্র, পুরোটা মনে নেই। শূন্যে উদিল পড়ি, শূন্যে হইল ভয়, মন সেবে নামিল পড়ি, সরিষা মাখি গাই কহ, শুকান কাষ্ঠে দৃষ্টি করি যাও, এই মন্ত্রে পিশাচ আয়নার পিশাচ করিনু বন্ধ। 21 বার জপ করে ওই সুতোয় 7টা গিঁট বেঁধে শ্মশানের নদী তটের বালি, শুধু বালি নয়, কালো সরিষা আর ধূপ একসাথে ফুঁ দিয়ে সেই পিশাচের মুখ বন্ধের ছিটকিনিটা খুলে ভিতরে পুরে দিলুম।
গিট দেওয়া বড় সুতোটাকে আয়নার তলায় রেখে মন্ত্র বলতে বলতে ফুঁক দিতে থাকল। তারপর কিছুক্ষণের মধ্যেই একটা তীব্র গর্জন কানে এলো। একটা ধোঁয়াটে নীল রেখা জানলা দিয়ে এসে আয়নার মুখ গলে ভিতরে ঢুকে গেল। তারপরে আমি আয়নার নিচে হাত পেতে দেখলুম ওজনটা বেশ বেড়ে গেছে। বুঝলুম পিশাচ বন্দী হয়েছে। তখনই ছিটকিনিটাকে বন্ধ করে দিয়ে গিট বাঁধা সুতোটাকে তলা থেকে উপর অবধি 2.5-3 প্যাঁচ দিয়ে বেঁধে ফেললুম। তারপর ওকে চিরতরে বিনাশ করতে ছিটকিনিটা অল্প একটু খুলে ভেতরে একটা জ্বলন্ত কাঠ ফেলে দিলুম। পিশাচটার শেষ আর্তনাদটুকু একসময় মিলিয়ে গেল। আর সমস্তটা আমার চোখের সামনে আমি সজ্ঞানে দেখেছিলুম। এরপর আমি গ্রামবাসীদের আবার নিজেদের আস্তানায় ফিরে আসার কথা বলে এলুম। আমি যেদিন শহরে ফিরে গেলুম, বেরোনোর সময় ঠাকমাকে কোথাও দেখতে পেলুম না। এদিকে ট্রেনের টাইম হয়ে গেছিল, তাই আর অপেক্ষা না করে বেরিয়ে পড়েছিল। মনে মনে ঠিক করেছিলুম আবার খুব শিগগিরই যাব। শহরে ফিরে একদিন ঘরে বসে আছি, এমন সময় হরিমোহন চ্যাটুর্জি একটা চিঠি নিয়ে এলে। দেখলুম ঠাকমার চিঠি, কাঁপা কাঁপা হাতে আঁকা বাঁকা অক্ষরে লেখা। বাছা সুশীল, আমার সময় উপস্থিত হয়েছে। আমার ঘর দুয়ার সম্পত্তি সবই তোর নামে করে দিয়েছি। কাগজপত্র দেরাজে রাখা আছে। সময় করে এসে সব কিছু বুঝে নিস। সিন্দুক আর দেরাজের চাবি হরিমোহন বাবুর কাছে রয়েছে। ভালো থাকিস বাপ। আমি আমি চললুম। ইতি তোর পিসি ঠাকমা। আমি চিঠির তারিখটা দেখে একেবারে হকচকিয়ে গেলুম। আমার হাত থেকে চিঠিটা পড়ে গেল। হরিমোহন বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলুম, এ কি করে সম্ভব হরিমোহন কাকা? হরিমোহন বাবু ছলছলে চোখে বললেন, আমার ভগ্নিপতিকে বাঁচাতে গিয়ে তোমার ঠাকুমা সেই তান্ত্রিকের রোষে পড়ে যান। উনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং তোমাকে চলে আসার কথা লিখে চিঠি পাঠান। তোমার আসার প্রতীক্ষা করতে থাকেন। তার মধ্যে একদিন ওই তান্ত্রিক তার তন্ত্র শক্তির দ্বারা পিশাচকে আবার জাগিয়ে তোলে। পিশাচটা এক রাতে তোমার ঠাকুমাকে আক্রমণ করে। ঠাকুমা বুঝতে পারেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। শেষের দিন আমি যখন তাকে দেখতে গেছিলুম, তখন আমাকে এই চিঠিটা দিয়ে বলেছিলেন। আমি ধ্যান চোখে দেখতে পেয়েছি সুশীলের আমার আগের লেখা চিঠি পেতে দেরি হয়েছে। আমি চলে যাবার পর ওই গ্রামে আসবে। আমি তখন আত্মা হয়ে এই গ্রামেই ঘুরে বেড়াবো। ওকে দিয়েই বিশেষ বধ করাবো। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। ও যেই দিন ফিরে যাবে সেই দিন আপনি এই চিঠিখানা ওকে দেবেন। আমার মারা যাবার খবরখানা ওকে আর আগে জানতে দেবেন নে। সেই রাতেই পিশাচ ওকে মেরে ফেলে। শয়তান তান্ত্রিক তোমার ঠাকুমার দেহের অবশিষ্টাংশ ও বাড়ির খামার ঘরের মাটির নিচে পুঁতে দেয়। সেই দিন থেকে পিশাচটা পুরো বাড়ি গ্রাস করে, গ্রামবাসীদের ঘর ছাড়া করে দেয়। তোমার ঠাকুমার আত্মা ও বাড়ির মায়া ত্যাগ করতে পারেনি, ওখানেই থেকে গেছিলেন। পিশাচ বধের পর ওনার আত্মা মুক্তি পেয়েছে। আমি ভাষা হারিয়ে ফেললুম। মনে মনে বললুম, হায় ঈশ্বর, এও কি সম্ভব? এই কটা দিন আমি ঠাকুমার আত্মার সাথে কাটিয়ে এলুম। এ যে আমার কল্পনারও অতীত। সেই ধাক্কা সামলাতে বেশ কিছুদিন লেগে গেল। তারপর সুস্থ হয়ে ঠাকুমার বাড়িতে গেলুম। আয়নাটা সত্যি আশ্চর্য আয়না। ভিতরটা পুড়ে গেলেও বাইরের কাঁচ আর মজবুত কাঠের ফ্রেমটা
টিকে ছিল। আমি সেটা সঙ্গে করে শহরে নিয়ে গিয়েছিলাম। তারপর মতিঝিলে বদলি হয়ে আসি। এখন ওটা আমার টিনের চালের কোয়ার্টারে পাকা মেঝের ওপর সাজিয়ে গুছিয়ে রেখেছি। এখন ছুটি ছাটায় গ্রামে যাই, কয়েকদিন থেকে আবার চলে আসি। এইভাবেই দিন কাটছে। ঠাকুমার সাথে আর দেখা হয়নি। তার কথা মতো সব কাগজপত্র বুঝে নিয়েছি। ও বাড়ি এখন আমার। একদিন আপনাদের সকলকে নিয়ে যাব। হালদার মশাই এবং দোকানের বাকি খদ্দেররা সুশীল মাস্টারের মুখে আয়নার কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তাদের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ফুটে উঠল। সুশীল মাস্টার সহাস্যে বললেন, আরে মশাইরা ভয় পাচ্ছেন কেন? ওই আয়না এখন একেবারে অভিশাপ মুক্ত। তার কথা শুনে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুশীলবাবু সকলকে তার কোয়ার্টারে আসার আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। শুনলেন ঝড়ের রাতে মতিঝিলে। আমাদের মতিঝিল সিরিজের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এর পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প শুনতে চান, অথবা আপনার মাথায় যদি থেকে থাকে এমন কোনো গল্পের প্লট, তাহলে নির্দ্বিধায় আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্লট পছন্দ হলে আমরা অবশ্যই সেটি গল্পের আকারে উপস্থাপন করব, এবং আপনার নামের সঙ্গে। তাহলে চলুন, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী এপিসোডে।